স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান জীবন ওয়েলনেস। অনুষ্ঠানটি বরাবরের মতো সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে জীবন 24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। আজকের অনুষ্ঠানে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আসলে বয়সের সাথে সাথে আমাদের বেশিরভাগ মানুষের ভিতরে খুব কমনলি এক্সপেরিয়েন্স একটি সিচুয়েশন এবং বর্তমান সময়ে আমাদের লাইফের ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ এবং বিভিন্ন লাইফস্টাইলের কারণে এই সিচুয়েশনটি হয়তো বা আগের থেকেও এখন আরো বেশি দেখা যাচ্ছে। আজকে আমরা জেনে নিব যে ব্যাপারগুলো কি এবং কেন হচ্ছে এবং কি করে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি। আজকে আলোচনা করব স্পাইনাল স্টেনোসিস বা মেরুদণ্ডের একটি বিশেষ সিচুয়েশন নিয়ে। আমাদের সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য আমাদের সাথে সরাসরি সংযুক্ত আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক নিউরোলজিস্ট ডক্টর দেবাশিস মৃধা, এবং এই বিষয় এবং মেডিসিন রিলেটেড যে কোনো প্রশ্নের জন্য কথা বলবার জন্য সরাসরি ডায়াল করুন 6463079828 এই নাম্বারটিতে। আমাদের আজকে আলোচনায় আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর দেবাশিস মৃধা। ধন্যবাদ ডক্টর হাফসা ইমাম। আমি ডক্টর দেবাশিস মৃধা, মিশিগান থেকে। আমি একজন নিউরোলজিস্ট। আমি সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। ডক্টর মৃধা, আপনার সাথে এই স্পাইনাল স্টেনোসিস বিষয়ে কিন্তু এর আগেও আসলে আমি আলোচনা করেছি, কিন্তু সেটা ছিল অনেকটাই একটি জেনারেলাইজড ডিসকাশন। তো আজকে আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমরা জানি যে আমাদের মেরুদণ্ড বা ভার্টিব্রাটা আসলে একটি এক্সপ্যান্ডেড একটি পোর্শন আমাদের শরীরের পিছনের দিকে, যেটি ঘাড় থেকে কোমর পর্যন্ত নেমে গিয়েছে এবং ভিন্ন ভিন্ন লোকেশন অনুযায়ী কিন্তু আসলে এটা আমরা ভিন্ন ভিন্ন সিচুয়েশন দেখতে পাই। তো আসলে প্রথমে একটু জানতে চাইবো আবারও যে স্পাইনাল স্টেনোসিস বলতে আমরা কি বুঝি এবং কমন সিমটম গুলো কি, এবং তারপরে জানতে চাইবো যে এই লোকেশনের উপর বেস করে স্পাইনাল স্টেনোসিসের কি কি ধরন আমরা দেখতে পাই। খুব সুন্দর প্রশ্ন। স্পাইনাল স্টেনোসিস বলতে আমরা বুঝি যে মেরুদণ্ডের যে একটা ছিদ্র আছে, একটা ক্যানাল আছে, যে ক্যানাল থেকে স্পাইনাল কর্ডটা ব্রেইন থেকে নেমে যায় নিচের দিকে এবং নার্ভগুলো সেখান থেকে বেরিয়ে যায়, যে নার্ভগুলো আমাদের ফাংশন করতে, আমাদের কাজ করতে, আমাদের এক্সট্রিমিটি মানে হাত পা নাড়াতে, অনুভব করতে সাহায্য করে। সেই নার্ভগুলো ঠিক চলে যায় বা স্পাইনাল কর্ডটা চলে যায় এই ক্যানাল থেকে। আমরা বলি মেরুদণ্ড, মেরুদণ্ডের ভিতরে একটা কানাল থাকে। ক্যানালগুলো আবার ঘিরে থাকে কশেরুকা, যাকে আমরা বলি ভার্টিব্রে বা বাংলায় বলে কশেরুকা। তা এই যে স্পাইনাল স্টেনোসিস হলে এটা হয় খুব কমনলি, আমাদের প্রায় সকলেরই কোনো না কোনো সময়ে স্পাইনাল স্টেনোসিসের সিমটম হবে। বিশেষ করে 50 বছরের পরে আমরা দেখি প্রায় 95% লোকের কখনো না কখন স্পাইনাল স্টেনোসিসের সিমটম হয় এবং স্পাইনাল স্টেনোসিস হয়ে থাকে। সুতরাং আপনি আমি যেই হই না কেন, যেখানেই থাকি না কেন, আমরা এক সময় না এক সময় এই রোগে ভুগবই, বয়স যদি আমরা 50 বছর বা তার বেশি বেঁচে থাকি। এর সিমটম গুলো নির্ভর করে কোথায় এই স্পাইনাল স্টেনোসিসটা হচ্ছে। আমরা এটাকে ভাগ করি 3 ভাগে মূলত। একটা হলো সার্ভিক্যাল, মানে নেকের কাছে বা ঘাড়ের কাছে যেটা হয়, এখানে আমাদের 7টা কশেরুকা থাকে বা ভার্টিব্রে থাকে। সেই 7টা ভার্টিব্রের মাঝখান থেকে যে স্পাইনাল কর্ডটা চলে যায় এবং এর দুই দিকে নার্ভ বেরিয়ে যায়, আমরা বলি সার্ভিক্যাল নার্ভ, সার্ভাইকাল নার্ভ। এই নার্ভগুলো আমাদের হাতগুলোকে এবং আমাদের চেস্টের অনেকটা অংশ সার্ভ করে, মানে অনুভবটা আমরা পাই সেখান থেকে। এই যে আমরা হাত নাড়াচ্ছি, এটা সার্ভিক্যাল স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলো বেরোচ্ছে, সেই নার্ভগুলোই কাজ করছে, এই জন্য আমরা নাড়াতে পারছি। এখন তারপরে আছে আমরা বলি থোরাসিক স্পাইনাল কর্ড। এখানে খুব কম সময়ে আমরা দেখি যে স্পাইনাল স্টেনোসিস হয়, তবুও আমরা দেখি যে এখানেও হতে পারে, বিশেষ করে অ্যাক্সিডেন্টের পরে অথবা কোনো টিউমার হলে আমরা দেখি থোরাসিক মানে স্পাইনাল কর্ড বা স্পাইনাল স্টেনোসিসটা হতে পারে। কিন্তু তারপরে থাকে একটা অংশ আমরা বলি লাম্বার স্পাইনাল এরিয়া, লাম্বার স্পাইনাল কর্ড। এখানে আমরা দেখি সবচেয়ে বেশি স্পাইনাল স্টেনোসিস হয়ে থাকে, কারণ লাম্বারটা নিচের অংশটা, এখানে 5টা ভার্টিব্রে থাকে, এই 5টা ভার্টিব্রে খুব
জরুরি। আমরা যে বেন্ড হই, আমরা হাঁটি, আমরা চলি এখান থেকে, এর উপরে নির্ভর করে। এই লাম্বার ভার্টিব্রা থেকেই বেরিয়ে আসে দুটো মেইন নার্ভ, আমরা বলি সায়াটিক নার্ভ। আপনারা অনেক সময় শুনে থাকবেন যে সায়াটিকা হয়েছে। এই সায়াটিক নার্ভের উপরে প্রেসার পড়ে সাধারণত স্পাইনাল স্টেনোসিস হলে, বা ওইখানের যে ছিদ্রগুলো রয়েছে, যে ছিদ্র দিয়ে নার্ভটা বেরিয়ে আসে, ওই ছিদ্রটা ন্যারো হয়ে গেলে আমরা তখন বলি রেডিকুলোপ্যাথি। আর লাম্বার এরিয়াটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, এই জন্য আমাদের সকলের ব্যাক পেইন হয়। আমরা বলি ব্যাক পেইন হয়েছে, লোয়ার ব্যাক পেইন হয়েছে, এই 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 জায়গা থেকে। তারপরেও আরেকটা এরিয়া রয়েছে, এখানে আমরা স্পাইনাল স্টেনোসিস তেমন দেখতে পাই না, আমরা বলি স্যাক্রাল এরিয়া। স্যাক্রাল এরিয়া কিন্তু আমরা অনেক সময় সিমটম গুলো ওখানে নার্ভের মাধ্যমে অনুভব করতে পারি, এটা হয়। সুতরাং তিনটা জায়গায় আমরা মূলত স্পাইনাল স্টেনোসিস দেখতে পাই। একটা হলো সার্ভিক্যাল, থোরাসিক এবং লাম্বার, এই তিনটা এরিয়া। তো সার্ভিক্যাল সিমটম গুলো যদি আমরা বলতে চাই, যে সার্ভিক্যাল স্পাইনাল স্টেনোসিস হলে যেটা হয় সেটা হলো আমরা অনেক সময় নেক পেইন হয়, প্রথমে নেক পেইন, তারপরে আমরা নামনেস, টিংলিং ফিল করতে পারি হার্টে, হাতগুলোতে, হাতগুলো নাম হয়ে যায়। আমরা রেডিকুলার পেইন, মানে পেইনটা শুরু হয় ঘাড় থেকে, সেটা ছড়িয়ে যায় হাতে। এরকম যদি অনুভব করি তাহলে আমাদের বুঝে নিতে হবে যে লাম্বার সার্ভিক্যাল স্পাইনাল স্টেনোসিস হয়েছে, অথবা সার্ভিক্যাল রেডিকুলোপ্যাথি হচ্ছে। যদি আমাদের হাতটা অবশ হয়ে যায়, অনেকে বলেন যে আমাদের অসুবিধা হচ্ছে লিখতে, আমরা লিখতে পারছি না, আমি যখন খেতে যাই ফর্কটা ধরতে পারছি না ভালো করে, সেটা হলেও আমরা বুঝে নিতে পারি যে ওর সার্ভিক্যাল কোনো প্রবলেম হয়েছে। অনেকে জাস্ট অন্য ধরনের সিমটম নিয়ে আসে। আমাদের অনেকে আছে যে বলে যে আমার ব্যালেন্স নেই, আমি পড়ে যাই মাঝে মাঝে, ব্যালেন্স আমাদের থাকছে না, আমি একটু নেক পেইন আছে কিন্তু ততটা পেইন নেই, কিন্তু পড়ে যাই। কেন যে পড়ে যাই তা আমরা ঠিক জানি না, ব্যালেন্সটা মেনটেন করতে পারছি না। তখনও আমাদের ধরে নিতে হবে তাদের সার্ভিক্যাল স্পাইনাল স্টেনোসিস হতে পারে। তারপরে অনেকে আছে যে তাদের অন্য কোনো সিমটম নাই, কিন্তু তাদের বারবার করে ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন হচ্ছে, মানে ইউরিন ইনফেকশন হচ্ছে, তাদের ইউরিনটা আর ধরে রাখতে পারছে না। এমন যদি হয় তাহলে আমাদের বুঝে নিতে হবে যে তাদের সার্ভিক্যাল অথবা থোরাসিক স্পাইনাল স্টেনোসিস হয়েছে, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় সার্ভিক্যাল স্পাইনাল স্টেনোসিস থেকে। যদি দেখি যে তাদের বাউল এবং ব্লাডার ইনকন্টিনেন্স হয়ে যাচ্ছে। অনেক সময় আমাদের অনেক পেশেন্ট আছে যে তাদের আর কোনো সমস্যা নেই, তারা বলে যে আমার মাঝে মাঝে নেক পেইন হয়, কিন্তু আমরা ইম্পর্টেন্স হয়ে গেছে, তাদের ডায়াবেটিস নাই বা অন্য কোনো রোগ নেই, কিন্তু তারা ছেলেদের বিশেষ করে ইরেকশন আর হচ্ছে না। তখনও আমাদের অনেক সময় ধরে নিতে হবে যে তাদের সার্ভিক্যাল স্পাইনাল স্টেনোসিস হতে পারে। এবং সেই থেকে, কারণ এই অর্গানগুলো খুব সেন্সিটিভ, একটু স্টেনোসিস হলেই এই সমস্যাগুলো আমরা দেখতে পাই। অনেকে আছে তাদের বলে আমার খুব কনস্টিপেশন হচ্ছে, আমরা তো সবসময় যাই গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে এবং খুঁজে দেখি এর কি গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল কোনো প্রবলেম আছে কিনা, কিন্তু যখন খুঁজে না পাই তখন আমাদের কাছে আসে, তখন আমরা দেখি অনেক সময় যে তার সার্ভিক্যাল স্পাইনাল স্টেনোসিস হয়েছে। এ ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে সার্ভিক্যাল স্পাইনাল স্টেনোসিসের পেশেন্টরা আমাদের কাছে আসে। তারপরে গেল, জি খুব বলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আবারও আপনার কাছে আসবো প্রত্যেকটা লোকেশন অনুযায়ী, যে ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন এবং ডিটেলস গুলো সম্পর্কে। তো আজকের আলোচনাটি যেহেতু স্পাইনাল স্টেনোসিস এর একটি দ্বিতীয় আলোচনা, সেই কারণে আমি আজকে আলোচনাতে প্রধানত ফোকাস করছি যে আমাদের পেশেন্ট বা দর্শকদের যে কমন কোয়েশ্চেন গুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং সেখান থেকে আপনার সাথে আরো ডিটেলসও যাব। তো আমি প্রথমেই জানতে চাইবো, যে প্রশ্নটি আমি সব থেকে বেশি পেশেন্টদের কাছ থেকে শুনতে পাই বা দর্শকরা জানতে চায় যে, আচ্ছা আমার কি কিছু করণীয় আছে, আগে থেকে কি আমি কোনো লাইফস্টাইল প্র্যাকটিস করতে পারি বা কোনো কিছু করতে পারি যেটা করলে আমার ভবিষ্যতে স্পাইনাল স্টেনোসিস হবে না? কারণ স্পাইনাল স্টেনোসিস আসলে অনেক লিমিটেশন নিয়ে আসে লাইফে, এবং আমরা যখন আগেরবার স্পাইনাল স্টেনোসিস নিয়ে ডিসকাস করলাম, আমাকে অনেকেই রিচ আউট করেছিল, যেখানে এটি একটি খুব বেশি কমনলি আস্কড কোশ্চেন ছিল। তো আপনার কাছে আমি জানতে চাইবো যে এর উত্তরে আপনি কি বলবেন, যে আগে থেকে কি কিছু করণীয় আছে পেশেন্টের জন্য যাতে ভবিষ্যতে তার স্পাইনাল স্টেনোসিস এর মতো সিচুয়েশন ফেস করতে না হয়?
খুব ভালো প্রশ্ন। আসলে আমরা তো আমাদের সকলের বয়স বেড়ে যায়, সুতরাং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটা একটা অবধারিত ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা যদি জীবনটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমরা দেখি অনেক সময় আমরা এই ব্যাপারটাকে কমিয়ে রাখতে পারি। যার জেনেটিক ব্যাপার রয়েছে, যার বাবা মায়ের রয়েছে, আহ, বা অন্য কোনো জেনেটিক কারণ রয়েছে, তা সেখানে আমরা তেমন কিছু করতে পারি না, তবু আমরা করতে পারি। যেমন লাইফস্টাইল চেঞ্জ, আমরা যেটাকে বলি, আপনি যদি সিগারেট খান তাহলে সিগারেট খাওয়াটা ছেড়ে দিতে হবে। যদি আপনি ড্রিঙ্ক করেন খুব বেশি, সেটা ছেড়ে দিতে হবে। এটা একটা লাইফস্টাইল চেঞ্জ। আপনার যে প্রতিদিন যদি আপনি সারাদিন বসে সোফায় বসে টেলিভিশন দেখেন, তাহলে আপনার সমস্যাটা হতে পারে খুব বেশি। তাই প্রতিদিন সকালে এবং বিকালে যদি কিছুটা হাঁটতে পারি এবং হাঁটা চলার মধ্যে থাকতে পারি, তাহলে অবশ্যই এটা উপকার দেবে। যদি আপনার ওভার ওয়েট হয়ে থাকে, বিশেষ করে আমেরিকায় অনেকেই ওভার ওয়েট, আর আমাদের বাংলাদেশ থেকে যারা আসে তাদের পেটটা একটু মোটা থাকে, কারণ আমরা রাতে ভাত খাই, তো এই জন্য সেই পেট মোটাটাকে যদি আমরা কমিয়ে রাখতে পারি, তাহলে দেখা যায় অনেক সময় আমরা এটাকে কমিয়ে রাখতে পারি। অন্য যে ব্যাপারগুলো রয়েছে, সেটা আমাদের পর্যাপ্ত পরিমাণ মানে ভালো খাবার খাওয়া, সেটা একটা কাজে দিতে পারে। আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আপনার যদি হাইপার কোলেস্ট্রলেমিয়া থাকে তাহলে সম্ভাবনাটা বেড়ে যায়। এই ব্যাপারগুলোকে আমরা কমিয়ে রাখতে পারি, তাহলে দেখবো যে আমাদের বেশ এই ব্যাপারটা কম থাকবে। অন্যদিকে যেটা এক্সারসাইজ করা, সেটা তো খুব ভালো ব্যাপার। প্রতিদিন এক্সারসাইজ করা, আমি যেটা বললাম, হাঁটা চলা। আর যে আমরা অনেক সময় বলি যে আপনারা মাছ, কাঁটাযুক্ত মাছ খেলে একটু সুবিধা হয়, কারণ আপনার ভাইটামিন ডি তখন বেশি থাকে। এই দেশে ঠান্ডার দেশ, আমরা বাইরে যাই না, আমাদের এই হাড়গুলোকে শক্ত রাখার জন্য আমাদের দরকার হলো ভাইটামিন ডি। এই জন্য ভাইটামিন ডি আমাদের কম থাকে। দেশের প্রায় সবাই ভোগে ভাইটামিন ডি ডেফিসিয়েন্সিতে। তাই আপনারা প্রতিদিন ভাইটামিন ডি খেতে পারেন এখানে, অথবা প্রতিদিন একটু সানলাইটে যেতে পারেন, তাতেও সুবিধা হবে। এই ধরনের বিভিন্ন কাজ করলে আমরা দেখি যে কম থাকে। আরেকটা ব্যাপার হলো, যাদের প্রোন টু অস্টিওপোরোসিস, যাদের ফ্যামিলি হিস্টোরি আছে অস্টিওপোরোসিস হওয়ার, তারা একটু ওয়েট লিফট করতে হয়। ওয়েট লিফট করলে বোনগুলো একটু শক্ত হয়, তখন আমরা দেখি যে তাদের কম থাকে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা বেশ বড় ব্যাপার। অন্য একটা ব্যাপার আছে, সেটা হলো ফ্লেক্সিবিলিটি টাকে বাড়িয়ে দেওয়া। আমাদের বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফ্লেক্সিবিলিটি কমে যায়। আমরা যে হাড় বললাম, কশেরুকা বললাম, ওর মাঝখানে থাকে ডিস্ক। ডিস্ক গুলো যখন আমরা বাচ্চা থাকি তখন ওটা থাকে একটা ওয়াটার ফিল্ড বেলুনের মতো, খুব সফট, এবং ওই ডিস্ক গুলোকে আবার ধরে রাখে কতগুলো লিগামেন্ট, আমরা বলি ওটা হলো রাবার ব্যান্ডের মতো। কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে ওই যে বেলুন, ওয়াটার ফিল্ড বেলুনটা, ওটা শক্ত হয়ে যায় এবং ভেঙে যেতে চায়। এই জন্য ওটাকে সফট রাখার জন্য আমাদের ফ্লেক্সিবিলিটি ট্রেনিং করা উচিত, এবং লিগামেন্ট গুলো মানে সতেজ রাখার জন্য। এইগুলো যদি আমরা করি, তাহলে আমি দেখি যে মানে তাদের অনেক সময় হয় না এই ব্যাপারটা, কমিয়ে রাখতে পারি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমেই বলছিলেন যে জেনেটিক্যাল এক্সপোজারের কথা। তাহলে যাদের পরিবারে আগে থেকেই স্পাইনাল স্টেনোসিসের হিস্ট্রি আছে, ফ্যামিলি হিস্ট্রি আছে, আপনি বলছেন যে তাদের ক্ষেত্রে এটা এড়াবার কোনো উপায় নেই? তারা এই যে কথাগুলো বললাম এইগুলো করতে পারে, কিন্তু তাদের সম্ভাবনাটা বেশি থাকে। কারণ আমার যে শরীরের রং আমার বাবার কাছ থেকে আমি পেয়েছি, মার কাছ থেকে পেয়েছি, সুতরাং এগুলোকে এড়িয়ে যাওয়া খুব অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। আমরা দেখি যার বাবা মায়ের স্পাইনাল স্টেনোসিস রয়েছে বা ব্যাক পেইন রয়েছে, তাদের ছেলে বা মেয়েদের হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। কিন্তু তবুও এই যে লাইফস্টাইল গুলো চেঞ্জ করলে হয়তো এড়িয়ে যাওয়া যায়, কারণ বাবা মার হয়তো ওই লাইফস্টাইল। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে একজন দর্শক আছে, আমি চলে যাচ্ছি দর্শকের প্রশ্নে, তারপরে আবার আমরা আলোচনায় ফেরত আসবো। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে কে আছেন? আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বলছি, আমি সব সময় কোমরে ব্যথা, ব্যাক পেইনটা কন্টিনিউ সব সময়। তো কি ধরনের এক্সারসাইজ বা কি করলে ব্যথা থেকে রেহাই পাই, সেটা একটু বললে খুশি হব। ওকে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।
খুব ভালো প্রশ্ন। ব্যাক পেইন হলে প্রথমেই তো আমাদের জেনে নিতে হবে কেন ব্যাক পেইন হচ্ছে। যদি আপনার ডিস্ক প্রলাপস হয় তাহলে সেটার জন্য একটা ট্রিটমেন্ট, যদি স্পাইনাল স্টেনোসিস হয় তাহলে একটা ট্রিটমেন্ট। কিন্তু যে কোনো ব্যাক পেইনের ক্ষেত্রে আমরা যেটা রিকমেন্ড করি থাকি প্রথমে, যে আমরা হিট দেওয়া 20 মিনিটস হিট এক্সপোজার হলে, মানে হিট একটা পিলো বা এই ধরনের কিছু একটা যদি ব্যবহার করেন 20 মিনিট ডেইলি 2-3 বার করে, খুব বেশি হিট না, তাহলে পুড়ে যাবে, এটা ব্যবহার করতে পারেন। যদি দেখেন যে এটা কাজ না দিচ্ছে, তখন কোল্ড কম্প্রেশন, কোল্ড যে আইস প্যাক আমরা ব্যবহার করি 20 মিনিটস ধরে, তারপরে আবার 20 মিনিটস রেস্ট নিয়ে আবার ব্যবহার করি, দেখা যায় তাতে বেশ উপকার পাওয়া যায়। প্রতিদিন সকালে এবং বিকেলে হাঁটতে হবে, তাহলে দেখা যাবে বেশ উপকার পাওয়া যাবে। আপনার একটা মানে একটা রুটিন করতে হবে যে 6 ঘন্টার বেশি আপনি কখনো বিছানায় থাকবেন। বিছানায় বেশি থাকলেই সকালে ব্যাক পেইন বেশি হবে। আর তারপরে এইগুলো যদি না কাজ করে, তখন এক্সারসাইজ প্রোগ্রামে আমরা সাধারণত ট্রাকশন দিয়ে থাকি অনেক সময়। এটা নির্ভর করে আপনার ব্যাক পেইন কেন হয়েছে। ফিজিক্যাল থেরাপিস্টের কাছে গেলে তারা বিভিন্ন ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ দিয়ে থাকে, কিন্তু আপনি নিজে যেটা করতে পারেন সেটা আমরা একটু আগে বলেছি, যে প্রতিদিন হাঁটা, বিশেষ করে ট্রেডমিলে যদি হাঁটতে পারেন 10 মিনিট করে সকালে, 10 মিনিট বিকেলে, যদি একটা নির্দিষ্ট সময় আপনি বেডে থাকেন এবং এই কম্প্রেশন গুলো ব্যবহার করেন, সেটা আপনি করতে পারেন। যদি তারপরও কাজ না করে, তখন আপনি প্রতিদিন যে অ্যাডভিল বা আইবুপ্রোফেন এগুলো সকালে এবং বিকেলে খেতে পারেন খাবার সঙ্গে। যদি আপনার কোনো গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক না থাকে, তখন আপনারা এগুলো খেতে পারেন, তাহলে দেখবেন ভালো হয়ে যাবেন। 7 দিন খাওয়া যেতে পারে, তারপরে আবার বন্ধ করে দিতে হবে। যদি এগুলো কাজ না করে, তাহলে আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর মৃধা। যেহেতু আমরা পেশেন্টের বয়স জানতে পারলাম না এবং তিনি কি ডায়াগনোসিস করেছেন কিনা, কোনো ডাক্তারের পরামর্শ নিয়েছেন কিনা, সেক্ষেত্রে আমি আপনাকে আরেকটু রিকোয়েস্ট করবো, আপনি যদি বলে দেন যে আসলে কজ এক্সক্লুশন করার জন্য ওনার কি করণীয়, কোন ডাক্তারের কাছে যে ওনার কথা বলা উচিত বা কি ধরনের টেস্ট গুলো করালে সেটা আরো একটু বেটার হতে পারে। হ্যাঁ, খুব ভালো কথা। আপনার প্রথমে যেটা করতে হবে, আপনার যদি প্রাইমারি কেয়ার ডাক্তার থাকে, প্রথমে তো আপনি তার কাছে যাবেন প্রথমে, এবং ডাক্তার আমি যে কথাগুলো বলেছি ঠিক এমনি কথা বলবে আপনাকে। তারপরে উনি একটা এক্সরে করে নেবে। এক্সরে মানে এক্সরে করে নিয়ে যদি দেখেন যে আপনার তেমন কোনো অসুবিধা নেই, তাহলে এইগুলো বলবেন। কিন্তু এক্সরে করার পরে যদি দেখেন যে আর এইগুলো করার পরে আপনার ভালো হচ্ছে না, তখন আপনাকে অনেক সময় পাঠাবে এমআরআই করার জন্য। এমআরআই উনি নিজেও করতে পারে, অথবা আপনাকে পাঠিয়ে দিতে পারে একজন নিউরোলজিস্টের কাছে, অথবা পেইন ম্যানেজমেন্ট প্রোগ্রামের ক্ষেত্রে। তখন তারা আপনার এমআরআই করবে। এমআরআই করে যদি দেখে যে ব্যাপারটা একটু অন্যরকম, অনেক স্পাইনাল স্টেনোসিস হচ্ছে বা ডিস্ক প্রলাপস হয়েছে বা এই ধরনের কিছু হয়েছে, তখন তারা অনেক সময় সিটি মায়োলোগ্রাম আমরা করি। সিটি মায়োলোগ্রাম করে যদি দেখি যে অসুবিধা রয়েছে, তাহলে তো নিউরোসার্জনের কাছে পাঠিয়ে দেয়। যে ব্যাপারটাকে ট্রিট করা যায় না কনজারভেটিভলি, সেই ব্যাপারটাকে আমরা অনেক সময় নিউরোসার্জনের কাছে পাঠাই। তার আগে আমরা একটা টেস্ট অনেক সময় রিকমেন্ড করি, সেটা হলো ইএমজি, ইলেকট্রোমায়োগ্রাফি। দেখে নিতে চাই যে আপনার নার্ভ ড্যামেজ হয়েছে কিনা। এটা নির্ভর করে আপনার সিমটমটা কতটা শক্ত বা কতটা কঠিন বা কতটা গভীরে, এইটা আমার বোঝার জন্য আমরা ইএমজি করি, এমআরআই করি এবং সিটি মায়োলোগ্রাম করি। এই 3টে টেস্ট আমরা করে থাকি, এবং তার উপর ভিত্তি করে আমরা যা খুঁজে পাই তার উপর ভিত্তি করে আমরা ট্রিট করি। কিন্তু আপনি যেহেতু বলেছেন যে আপনার ব্যাক পেইন হচ্ছে, আপনার পেইনটা ছড়িয়ে যাচ্ছে না পায়ে, আর আমরা তো কথা বলতে পারছি না আপনার সঙ্গে, সুতরাং আমরা জানতে পারছি না সম্পূর্ণ হিস্টোরিটা। কিন্তু শুধু যদি ব্যাক পেইন হয়, তাহলে আমরা এই ব্যাপারটা এইগুলো রিকমেন্ড করে থাকি। অশেষ ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করি দর্শক আপনি বুঝতে পেরেছেন এবং ইনফরমেশন গুলো যদি আপনি ডিটেলস ফলো করেন, আশা করি আপনি এটা থেকে উপকৃত হবেন। ডক্টর মৃধা, আপনি বলছিলেন যে প্রিভেনশনের ক্ষেত্রে আমরা আলোচনা করছিলাম জেনেটিক্যাল ইস্যু নিয়ে। তো আমি আসলে এখন যেটা জানতে চাইবো যে বেশিরভাগ পেশেন্ট কমপ্লেইন করেন যে যখন তার স্পাইনাল স্টেনোসিস ডায়াগনোসিস হলো, তারপরে তার যখন বিভিন্ন ধরনের সিমটমস শুরু হয়, বিশেষ করে নামনেস, টিংলিং এবং কনস্ট্যান্ট পেইন, এই পেইনটা আসলে অনেকেই বলে যে টলারেট করা যাচ্ছে না।
এবং অনেকেই যেটা জানতে চান যে এটা থেকে আসলে কি পার্মানেন্ট কিওরের কোনো উপায় আছে কিনা। খুব ভালো প্রশ্ন। পার্মানেন্ট কিওর নির্ভর করে আপনার কোন ধরনের স্পাইনাল স্টেনোসিস রয়েছে বা কোথায় হচ্ছে। যদি লোয়ার ব্যাকে হয় তাহলে আমরা কিওর করতে পারি, কিন্তু পার্মানেন্ট কিওর তেমন নেই। যদি আপনার ধরুন আপনার হলো ডিস্ক প্রলাপস হয়ে গেল, সেটা আপনার স্পাইনাল কর্ডকে কম্প্রেস করছে, তখন আমরা সার্জারি করে দিতে পারি। তাহলে আপনার ধরুন একটা পা দুর্বল হয়ে গেছিল, সেটা থেকে আপনি ভালো হয়ে যাবেন। কিন্তু পেইন যে সম্পূর্ণভাবে চলে যাবে তা না। স্পাইনাল স্টেনোসিস হলে আমরা যদি সার্জারি করি, তারপরেও আমরা দেখি যে স্কার টিস্যু ফর্ম হয় এবং আবার 2-3 বছর বা 4 বছর পরে তাদের সিমটমটা ফিরে আসে এবং সিমটমটা হয় আবার। সেই জন্য এর সত্যিকারের অর্থে যেটা আমাদের কষ্ট হয় বলতে, তবু তেমন কোনো কিওর নেই, তবু আমরা ভালো রাখতে পারি মানুষকে। এটাই মূলত ব্যাপার। যাদের পেইন হয় তাদের আমরা পেইন ক্লিনিকে পাঠিয়ে দেই। পেইন ক্লিনিকে ওরা ইনজেকশন দেয়। সেই ইনজেকশনে 3 মাস থেকে 6 মাস, অনেকে অনেক দিন ধরে ভালো থাকে। তারপর আবার নিতে হয়, তারপর আবার 1 বছর 2 বছর চলে যায়, তারপর দেখা যায় আবার পেইন হয়েছে। এটা নির্ভর করে আপনার লাইফস্টাইলের উপরে। আমরা অনেক সময় রিকমেন্ড করি যে কি করে বেন্ড হতে হয়, কি করে জিনিসপত্র তুলতে হয়। ফিজিক্যাল থেরাপিস্টের কাছে গেলে ওরা আপনাদের সঠিকভাবে এই কথাগুলো বলে দেবে। কিন্তু আমাদের এমন কোনো কিওর নেই এই কন্ডিশন গুলোর জন্য। কিন্তু যদি আপনার খুব অসুবিধা হয়, ধরুন আপনার একজন বল ব্লাডার ইনকন্টিনেন্স হয়ে গেল, তার সার্ভিক্যাল স্পাইনাল স্টেনোসিস আছে, তখন আমরা এটাকে এমন ভাবে সার্জারি করলে দেখা যায় ওই অসুবিধাটা চলে গেল। কিন্তু একেবারে যে পেইনটা চলে যাবে তেমন কোনো না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই চলে যায়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আরো অনেক বিস্তারিত ইনফরমেশন নিয়ে আপনার সাথে আলোচনায় ফেরত আসবো কিছুক্ষণের ভিতরেই। সুপ্রিয় দর্শক, চলে যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে। বিরতির পরে আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে ফেরত আসছি, আমাদের সাথেই থাকুন। যে কমন কোশ্চেন গুলো আমরা আগের পর্বের পরে পেয়েছিলাম, সেই কোশ্চেন গুলোর প্রতি ডক্টর মিতা আপনার কাছে, আপনি বললেন যে সার্জিক্যাল অপশনের কথা। আপনার কাছে জানতে চাইবো যে আসলে সার্জারি করে আপনি বলছিলেন যে হয়তোবা পেইন রিলিফ হবে না, হয়তোবা অন্য ইস্যু হলে সেটা হয়তোবা কারেকশন হচ্ছে, কিন্তু সব থেকে বেশি আগে যেই জিনিসটি আমি দেখেছি যে নিউরোলজিস্ট বা নিউরোসার্জনরাই বলেন যে স্পাইনাল স্টেনোসিসের ক্ষেত্রে তারা আসলে খুব বেশি এনকারেজ করেন না পেশেন্টকে সার্জারি করবার জন্য। তারা আদার যে ট্রিটমেন্ট অপশন গুলো আছে সেগুলোর প্রতি ফোকাস করতে চান, এবং সার্জারি অনেক সময় ফেইলড হতে পারে, সার্জারির অনেক ধরনের সাইড ইফেক্ট আছে, সেগুলো আপনি যদি একটু আলোচনা করেন। খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, আমাদের কাছে এলে আমরা প্রথমে পেশেন্টদের ওই যে ট্রিটমেন্ট গুলোর কথা বললাম সেইগুলো আগে করি এবং লাস্ট রেজর্ট আমরা বলি, লাস্ট রেজর্ট হিসেবে আমরা একজন পেশেন্টকে সার্জনের কাছে পাঠাই। সবগুলো যদি ফেইল হয়ে যায়, যেমন ফিজিক্যাল থেরাপি, মেডিকেশন, তারপরে স্পাইনাল এপিডুরাল ইনজেকশন, তারপরে আমরা আজকাল পাওয়া যায় অনেকে করেন যে সার্জারি, কিন্তু মিনিমালি ইনভেসিভ সার্জারি, এগুলো আমরা আগে চেষ্টা করি। তারপরে দেখি যদি যে তাদের সমস্যাটা আরো বেশি গভীরে, এখনো পেইন এত বেশি যে তারা কাজ করতে পারছে না, হাঁটতে পারছে না, তাদের বাউলার ব্লাডার ইনকন্টিনেন্স রয়েছে বা এই ধরনের কিছু রয়েছে, তখন আমরা মানে নিউরোসার্জনের কাছে পাঠাই। যদি কারোর যে বাউলার ব্লাডার ইনকন্টিনেন্স হয়ে যায়, তখন আমরা ইমিডিয়েটলি পাঠাতে হয়, কারণ সেখানে অন্য কোনো ট্রিটমেন্টের জন্য আমরা অপেক্ষা করি না, কারণ এটা একটা সিরিয়াস ব্যাপার। এটা ইন্ডিকেটস করে যে তাদের স্পাইনাল কর্ডটা খুব কম্প্রেসড হয়ে আছে। এটা লেভেল 3 আমরা বলি। লেভেল 3 তে চলে গেলে তো অন্য কিছু করা যায় না, এই জন্য আমরা পাঠিয়ে দেই। কিন্তু যাদের লেভেল 1 থাকে, যে নার্ভগুলো এখনো ইনট্যাক্ট রয়েছে, স্পাইনাল কলামটা এখনো ইনট্যাক্ট রয়েছে, প্রেসার একটু আছে কিন্তু ফ্ল্যাটেন্ড হয়ে যায়নি, তখন আমরা এই যে থেরাপি গুলো বলি, এই যে ফিজিক্যাল এক্সারসাইজের কথা বলি, এই যে কোল্ড এবং হট ট্রিটমেন্ট, তারপরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিকেশন গুলোকে দেই, তারপরে এপিডুরাল ইনজেকশন বা এই ধরনের জিনিসগুলো আমরা করি। যখন এগুলো সবকিছু ফেল হয়ে যায়, কোনো কিছু করার নাই, তারা ডিজেবলড হয়ে যায়, তারা হাঁটতে পারে না, হুইল চেয়ার বাউন্ড হয়ে যায়, ঘুমোতে পারে না রাতে, বা হাত নাড়াতে পারে না, হাত অবশ হয়ে যাচ্ছে, পা অবশ হয়ে যাচ্ছে, এমন যদি হয়, তখন তো কিছু করার নেই, তখন আমাদের সার্জনের কাছে পাঠাতেই হয়। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি পেশেন্টদের কাছ থেকে আরো যেটা দেখেছি যে কনস্ট্যান্ট পেইন, এবং অনেকেই বলে যে পেইনটা এত বেশি যে আমি এটা টলারেট করতে পারছি না। এই পেইনটা থেকে কিন্তু অনেক পেশেন্ট ডিপ্রেশনে চলে যান। তো এই সিচুয়েশনটা আপনি ডিল করবার জন্য পেশেন্টদেরকে কি অ্যাডভাইস করেন, এবং আপনি এটা কিভাবে পেশেন্টকে হেল্প করেন এটা ডিল করবার ব্যাপারে? খুব ভালো প্রশ্ন। পেইন থাকলে আসলে সবসময় যদি পেইন থাকে তাদের ডিপ্রেশন এসেই যায়। তাই আমরা প্রথমেই যেটা করি, আমরা পেইনটাকে কমিয়ে রাখতে চেষ্টা করি। পেইনটাকে যাতে না হয় বা সে জীবনটা চালিয়ে যেতে পারে উইদাউট পেইন, এই জন্য আমরা শুধু পেইন মেডিসিন দেই। তারপরে দেখি যে তার যদি ঘুমের অসুবিধা হয় অথবা ডিপ্রেশন আছে, তখন আমরা অনেক সময় অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিকেশন আমরা রিকমেন্ড করি। যেমন সেগুলো পেইনের জন্য হেল্প করে, আবার আবার ঘুমোতেও হেল্প করে, আবার ডিপ্রেশনের জন্য হেল্প করে। এই জন্য মেডিসিন রয়েছে, আমরা যেমন এলাভিল বা নরট্রিপটিলাইন বা এমিট্রিপটিলাইন এইগুলো দিয়ে থাকি। তারপরে যদি দেখি যে এগুলো কাজ করছে না, তখন আমরা সিম্বালটা এই ধরনের একটা মেডিসিন আছে সেগুলো দেই। এরপরেও আরো অনেক মেডিসিন রয়েছে যেগুলো ঘুমোতে সাহায্য করে এবং পেইনটাকে কমিয়ে রাখে, যেমন গাবাফেন্টিন অথবা নিউরন্টিন অথবা লেরিকা, এই ধরনের মেডিসিন রয়েছে যেগুলো আমরা অনেক সময় প্রেসক্রাইব করে থাকি। এবং দেখি আমাদের তো অনেক পেশেন্ট রয়েছে, বেশিরভাগ পেশেন্ট 90% পেশেন্ট বেশ ভালো উপকার পায় এবং তারা জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে পারে খুব ভালোভাবে। আর ওই যে 10% রয়েছে, 5% 10%, তাদের তো খারাপ, একটু অবস্থাটা খারাপ থাকে, তাদের আমাদের নিউরোসার্জনের কাছে পাঠাতে হয়। আর ওই 90% বেশ ভালোই চলে যায় তাদের জীবন। প্রথমে কিছুদিন পেইন হয়, 1 বছর 1.5 বছর, তারপরে দেখা যায় আস্তে আস্তে তারা ভালো হয়ে যায়, মানে ঠিক হয়ে যায়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আরো একটি সিচুয়েশন যেটি আমি খুব কমনলি পেইনের পরে পরে পেশেন্টের কাছ থেকে যে কমপ্লেইনটি আমি শুনতে পাই, সেটা হচ্ছে যে নামনেস, টিংলিং সেন্সেশন। পেশেন্ট মনে করেন যে আমার অবশ অবশ লাগছে, আমার হাত পা সবসময় ঝিঝি করছে, আমার মনে হয় শক্তি হারিয়ে যাচ্ছে, এবং অনেকেই কিন্তু বলেন যে আমি আর আগের মতো কনফিডেন্স পাই না। আমি যে কাজগুলো করতাম রেগুলার বেসিসে আমার হাত পা ব্যবহার করে, সেই কাজগুলো করবার ক্ষেত্রে আমি আগের মতো আর কনফিডেন্স পাই না। এবং অনেকেই এ ধরনের একটি স্ট্রেস ডিল করেন যে গ্র্যাজুয়ালি তিনি হয়তো বা প্যারালাইসিস হয়ে যাবেন। তো তার প্যারালাইসিস হয়ে যেতে পারে কিনা, সেক্ষেত্রে তার কি করণীয়? আমাকে অনেকেই ফোন করেছেন এবং রীতিমতো কান্না করছেন, আসলে ভয় পাচ্ছেন। তো আপনার কাছে বলবো যে আপনি যদি এই বিষয়ে একটু বিস্তারিত বলেন, আমাদের পেশেন্টরা যেন ভরসা খুঁজে পায় এবং প্রপার ট্রিটমেন্টের জন্য তারা উদ্যোগ নিতে পারেন। খুব ভালো প্রশ্ন। যে ব্যাপারটা হলো, যদি স্পাইনাল স্টেনোসিস থেকে, বিশেষ করে সার্ভিক্যাল স্পাইনাল স্টেনোসিস থেকে নামনেস হয় বা ঝিঝি ধরে, তখন এটা বেশ সিরিয়াস ব্যাপার। তখন এটাকে আমরা খুব খুব গভীরভাবে নেই, আমরা খুব সিরিয়াসলি নেই, এবং সিরিয়াসলি নিয়ে আমরা এমআরআই করি এবং আরেকটা টেস্ট করি ইএমজি, যদি এটা স্পাইনাল স্টেনোসিস থেকে হয়। কিন্তু আমাদের অনেকেরই আছে অন্য মেডিকেল কন্ডিশন, যেমন অনেকের থাকে ডায়াবেটিস, যাদের থাকে হার্ট প্রবলেম বা ভাস্কুলার প্রবলেম, যারা সিগারেট খান তাদের ভাস্কুলার প্রবলেম, মানে ব্লাড ভেসেল গুলো প্রবলেম থাকে। যদি এই প্রবলেম গুলো থাকে বা তাদের যদি হিস্টোরি অফ ক্যান্সার থাকে, তখন আমরা অতটা সিরিয়াস নেই না, কারণ ডায়াবেটিস থেকে অনেক সময় নিউরোপ্যাথি হয়ে যায়। নিউরোপ্যাথি হয়ে গেলে টিংলিং, নামনেস আমরা ফিল করতে পারি, দুর্বল লাগে, তখন সেইটা বেশি সিরিয়াস ব্যাপার, কিন্তু অতটা সিরিয়াস না। কিন্তু যদি স্পাইনাল স্টেনোসিস থেকে নামনেস, টিংলিং হয়, তখন এটা খুবই সিরিয়াস ব্যাপার, এটাকে আমরা খুব সিরিয়াসলি নেই। কিন্তু আমরা আরো যখন আমরা হিস্টোরি নেই, আমরা জিজ্ঞাসা করি আপনার কি ডায়াবেটিস রয়েছে, আপনার কি অন্য কোনো নার্ভ ড্যামেজ রয়েছে বা অন্য কোনো রোগ রয়েছে, ক্যান্সার হয়েছিল, যদি আমরা শুনে নেই যে তাদের হয়েছে, তখন আমরা মনে করি যে ডায়াবেটিস থেকে হয়তোবা এই টিংলিং, নামনেস হচ্ছে, কারণ তার নিউরোপ্যাথি হতে পারে। এই জন্য আমরা অতটা সিরিয়াসলি নেই না। কিন্তু যদি তার অন্য কোনো রোগ না থাকে, কিন্তু তার নেক পেইন হচ্ছে প্রচন্ড, তার হাত পা অবশ হয়ে যাচ্ছে, সে হাঁটতে পারছে না, ব্যালেন্স হারিয়ে ফেলছে, তখন আমরা খুব সিরিয়াসলি নিয়ে তাড়াতাড়ি করে এমআরআই করি, ইএমজি করি, ব্লাড টেস্ট করি, যাতে ফাইন্ড আউট করি কোনো ক্যান্সার নেই, ডায়াবেটিস নেই বা ভিটামিন B12 ডেফিসিয়েন্সি নাই।
এগুলো সবকিছু আমরা টেস্ট করার পরেই তারপরে আমরা বলতে পারি যে কি করা যেতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের ভয় পেতে হবে না। যদি আপনার ডায়াবেটিস থাকে বা B12 ডেফিসিয়েন্সি থাকে বা অন্য ধরনের কোনো রোগ থাকে বা আপনার কিছুদিন আগে কোভিড হয়েছিল, তখন আপনার অতটা ভয় পাওয়া দরকার নেই। কিন্তু যদি এগুলো না থাকে এবং খুব বেশি নেক পেইন থাকে, খুব বেশি ব্যাক পেইন থাকে, তাহলে আপনার সিরিয়াস হতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর মৃধা। আমরা আলোচনার এই পর্যায়ে আমরা আর বেশিক্ষণ হয়তো আলোচনার সময় নেই। আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি যেরকম করে বললেন লোকেশন বেস, যে আমাদের স্পাইনাল স্টেনোসিস আমাদের ঘাড়ে হতে পারে, আমাদের পিঠে হতে পারে এবং কোমরের কাছাকাছি লোকেশনে হতে পারে, এবং তার উপর বেস করে আমাদের সিমটম এবং ট্রিটমেন্ট কমপ্লিকেশন গুলো কিন্তু ভিন্ন। তো আমি খুব জানতে চাইবো যে প্রত্যেকটা লোকেশন অনুযায়ী সব থেকে কমন সিমটম বা কমপ্লেইন পেশেন্ট কি নিয়ে আসেন এবং কমপ্লিকেশনটা কি হতে পারে, এবং পেশেন্ট ব্যক্তিগতভাবে কি ধরনের লাইফস্টাইল বা ম্যানেজমেন্ট ফলো করতে পারেন, এটা যদি আপনি একটু সংক্ষেপে বলেন। খুব ভালো প্রশ্ন। আমাদের তো বেশিরভাগ ক্ষেত্রে স্পাইনাল স্টেনোসিসটা হয় লোয়ার ব্যাকে। এই জন্য লোয়ার ব্যাকে যে সিমটম গুলো নিয়ে মানুষ আছে আমাদের কাছে, সেটা তো প্রথমেই ব্যাক পেইন। তাদের ব্যাক পেইন হচ্ছে প্রচন্ড, এভাবে আসে। তারপরে বলে পেইনটা বাটক থেকে ছড়িয়ে যাচ্ছে পায়ে। এটাকে আমরা অনেকে বলে সায়াটিক পেইন হচ্ছে, এটা বলে। অনেকে বলেন যে তারা মাসেল ক্রাম্প হচ্ছে, রাতে তাদের মাসেলটা প্রচন্ড ক্রাম্প হচ্ছে এবং ওষুধ খাচ্ছে, কিছুতেই ভালো হচ্ছে না। তখন আমরা খুব সিরিয়াস হয়ে যাই, কারণ ওটা বেশ হতে পারে। অনেকে আছে ব্যালেন্স প্রবলেম হয়ে যাচ্ছে, ব্যাক পেইন তো আছেই, হাঁটতে পারেন না। তারা বলেন বিগ টোটা নাম হয়ে যাচ্ছে অথবা লিটল টোটা নাম হয়ে যাচ্ছে, মানে এরকম বলতে পারেন। অনেকে বলেন যে আমি যখন বসে থাকি তখন বেশ ভালোই ফিল করি, কিন্তু যখন অনেক সময় দাঁড়িয়ে থাকি তখন আমি 10 মিনিট দাঁড়ানোর পরে আর দাঁড়াতে পারি না, আমার পা যেন দুর্বল হয়ে যায়, আমার বসে পড়তে হয়। তারপরে বসে পড়লে আবার 10 মিনিট বসে পড়লে আমাদের ভালো লাগে। অনেক সময় বলে আমরা হাঁটতে পারি 1 ব্লক, এরপরে আর হাঁটতে পারি না, কেমন যেন পাটা দুর্বল হয়ে যায়। তখন আমাদের বসে পড়তে হয়, বসে থাকলে আবার ঠিক হয়ে যায়, আবার হাঁটতে পারি। এই সমস্যাগুলো মূলত স্পাইনাল স্টেনোসিস থেকে হয়। এই স্পেশাল সিমটম গুলো এই স্পাইনাল স্টেনোসিস থেকেই হয়। আর সার্ভিক্যাল স্পাইনাল স্টেনোসিস কথা আমি আগে বলেছিলাম যে নেক পেইন হয়, অনেকে ঘাড়ের ব্যথা হয়, তারপরে পেইনটা ছড়িয়ে যায় হাতে, বাহুতে, তারপরে হাতে। ধরুন তার টিংলিং নামনেস বা ঝিঝি ধরা, আমাদের দেশে ঝিঝি ধরে বলে, যে থাম এবং ইন্ডেক্স ফিঙ্গার যেটা বলে, ইন্ডেক্স ফিঙ্গার, পয়েন্ট ফিঙ্গার এবং হতে পারে। তখন আমরা ধরে নেই C6 C7 রুটে কম্প্রেশন আছে, এরকম কিছু। যদি কেউ বলে যে তার ব্যালেন্স প্রবলেম হচ্ছে, এই থেকে নেক পেইন হচ্ছে এবং ব্যালেন্স প্রবলেম হচ্ছে, অথবা বাউল অন ব্লাডার ইনকন্টিনেন্স হচ্ছে, বা এই ধরনের কিছু ইম্পর্টেন্স হচ্ছে, তখন আমরা খুব সিরিয়াস হয়ে যাই, কারণ তখন আমরা বুঝে নেই যে কর্ড কম্প্রেশন হয়ে গেছে। হ্যাঁ, ব্যালেন্স প্রবলেম হতে হলেই তার কর্ড কম্প্রেশন হতে হয়। ব্রেইনের সমস্যা থেকে ব্যালেন্স প্রবলেম হতে পারে, সেটা আমরা অন্য ব্যাপার। কিন্তু আমরা যদি কেউ নেকের প্রবলেম থেকে এই কথাগুলো বলে, তখন আমাদের খুব বেশি সিরিয়াস হয়ে যেতে হয়। আমরা ফিজিক্যাল এক্সামিন করি, দেখি যদি হয়, মানে রিস্ক রিফ্লেক্স থাকে, উইকনেস থাকে, তখন আমরা সঙ্গে সঙ্গে MRI করিয়ে নেই। তারপরে ডিপেন্ড অন দ্য MRI, ওর উপর নির্ভর করে আমরা তাদের ট্রিটমেন্টটাকে ডিফাইন করি কি করব। তার উপরে কর্ড কম্প্রেশন অনেক ধরনের থাকতে পারে। আমরা যদি দেখি একুট কম্প্রেশন হচ্ছে, ধরুন কেউ একজন অ্যাক্সিডেন্ট হলো, কার অ্যাক্সিডেন্ট হলো, তাদের ডিস্ক হার্নিয়েশন হয়ে সঙ্গে সঙ্গে কর্ড কম্প্রেশন হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা একুট ট্রিটমেন্ট চেষ্টা করি। অনেক সময় আমরা দেখি তাদের নেক পেইন নেই, তাদের হেডেক হচ্ছে, কিন্তু ব্যালেন্স প্রবলেম হচ্ছে খুব, সেই ক্ষেত্রে আমরা বেশ সিরিয়াস হয়ে যাই। অনেকে নেক পেইন কমপ্লেন করে না, কারণ পেইনটা তো রেফার্ড হয়ে চলে যায় অন্য জায়গায়। কিন্তু আমাদের খুব ভিজিল্যান্ট থাকতে হয়, মানে খুব গভীরভাবে ভাবতে হয় যে এই ব্যালেন্স প্রবলেমটা কেন হলো, এই হাতের পেইনটা কেন হলো। এইটা ভেবে আমাদের সার্ভিক্যাল স্পাইনাল স্টেনোসিসটা আমরা ধরে নিতে পারি। ধন্যবাদ। আপনি বলছিলেন যে কারো কারো ক্ষেত্রে একটু ব্লাডার ইস্যু হতে পারে,
তো আমি এরকম পেশেন্টও পেয়েছি যে ব্লাডার বাওয়েল ইস্যু কথা সে জানতে পেরেছে, এবং উনি ফোন করে কান্নাকাটি করছেন যে উনি এভাবে বেঁচে থাকতে চান না, তার যদি এটাই পরিণতি হয় মানে সে আসলে ডিপ্রেসড হয়ে গিয়েছেন। তো এই বিষয়ে যদি একটু আপনি আপনার অ্যাডভাইসটি বলেন। খুব ভালো প্রশ্ন। ব্লাডার এবং বল ইনকন্টিনেন্স শুধু যে সার্ভিক্যাল স্পাইনাল স্টেনোসিস থেকে হয় তা তো না, এটা বিভিন্ন কারণ থাকতে পারে। সুতরাং আমাদের প্রথমে এভালুয়েট করতে হয় কেন ব্লাডার এন্ড বল ইনকন্টিনেন্স হচ্ছে। আমাদের যারা ছেলে মানুষ তাদের অনেক সময় প্রস্রাব করতে অসুবিধা হয়, প্রস্রাব করতে পারে না, বিশেষ করে তাদের ক্ষেত্রে আমরা চেক করি প্রস্টেট ফাংশনটা কেমন আছে। তারপরে ছেলে মেয়ে যদি ইনকন্টিনেন্স দেখি তখন আমরা এটার কারণ, অন্য যে মেইন কারণ আমরা দেখি সেটা হলো ব্রেইনের কারণ। আমরা বলি হাইড্রোসেফালাস। ব্রেইনের ভিতর যদি ওয়াটার কালেকশন হয়ে যায় তখন একটা কন্ডিশন হয় বলে নর্মাল প্রেসার হাইড্রোসেফালাস বা হাইড্রোসেফালাস। এটা থেকে আমরা দেখি ব্যালেন্স প্রবলেম হতে পারে, ফরগেটফুলনেস হতে পারে, ইনকন্টিনেন্স, বাউল এন্ড ব্লাডার ইনকন্টিনেন্স হতে পারে। আমরা বলি ট্রিয়াড অফ সিমটম। এই ধরনের যদি হয় তখন আমরা সেইটাকে ট্রিট করি। সুতরাং আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনাদের প্রথমে জানতে হবে কেন এটা হচ্ছে, বাউল আর ব্লাডার ইনকন্টিনেন্সটা কেন হচ্ছে। আপনাদের ইনফেকশন থেকে এটা হতে পারে, ইনকন্টিনেন্স, ব্লাডার ইনকন্টিনেন্স হতে পারে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা হতে পারে, বা অন্য কোনো কারণ হতে পারে। সুতরাং আমাদের ইনভেস্টিগেট করে দেখতে হবে কেন হচ্ছে, তারপরে ট্রিটমেন্ট করতে হবে। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই, যে কোনো ব্যাপার আজকাল তো ট্রিটমেন্ট রয়েছে, আমরা খুঁজে পেতে পারি, তাই ভয় পাবেন না। আপনার তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাবেন এবং ডিটেলস খুলে বলবেন যে কেন কি হচ্ছে আপনার, তখন ডাক্তাররা ঠিকই বুঝে নিতে পারবে যে কি হয়েছে, কেন হয়েছে, কি করা যায়, সেই অনুযায়ী আপনাদের রিকমেন্ড করবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা চলে এসেছি আলোচনার প্রায় শেষ পর্যায়ে। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন হিসেবে জানতে চাইবো যে আপনি যে কমন ট্রিটমেন্ট গুলোর কথা বললেন, আমরা জানি গাবাপেন্টিন বা পেইন মেডিকেশন যেগুলো আছে এগুলোর কিন্তু আসলে অনেক ধরনের সাইড ইফেক্ট আছে, এবং অনেক পেশেন্টই আসলে এই ট্রিটমেন্টটি সাইড ইফেক্টের কারণে কন্টিনিউ করতে পারেন না, এবং সে কারণে এই যে কন্টিনিউইং পেইন এটি একটি কনস্ট্যান্ট ইস্যু আসলে স্পাইনাল স্টেনোসিসের পেশেন্টদের ক্ষেত্রে। তো সাইড ইফেক্ট গুলো সম্পর্কে যদি একটু বলেন, এবং সেক্ষেত্রে পেশেন্টদেরকে কি ধরনের অল্টারনেটিভ ট্রিটমেন্ট প্রোভাইড করা হয় বা কি ধরনের সিচুয়েশন তারা এক্সপেক্ট করতে পারেন। খুব ভালো প্রশ্ন। যে সাইড এফেক্ট গুলো আমরা দেখি, যেমন আমরা প্রথমে তো আসলে আমরা অ্যান্টি ইনফ্লামেটরি মেডিসিন দিতে চেষ্টা করি, সেটা হলো অ্যাডভিল, এখানে বলে অ্যাডভিল, আইবুপ্রফেন বা মট্রিন, এই ধরনের। কিন্তু এই পেশেন্ট গুলো, এই মেডিসিন গুলো একটা সাইড এফেক্ট রয়েছে, এটা গ্যাস্ট্রিক আলসার করে দিতে পারে। এই জন্য আমরা বলি ভরা পেটে খেতে হয়, এবং খুব কম, 7 দিনের বেশি আমরা দিতে চাই না। তারপরেও যদি কারোর গ্যাস্ট্রিক আলসার থাকে তখন আমরা এটাকে অন্যভাবে ট্রিট করতে চেষ্টা করি। তখন আমরা একটা মেডিসিন আছে বলে ট্রামাডল, আমরা ওইটাকে দিতে চেষ্টা করি। যদি ওটায় সাইড এফেক্ট একটু কম হয় এই জন্য ওটা খেতেই। কিন্তু কারোর যদি সালফা অ্যালার্জি থাকে বা অন্য কোনো সিজোর থাকে বা এপিলেপসি থাকে তখন আমরা এটাকে দিতে চাই না আর কি। তারপরে যদি দেখি যে কাজ করছে না তখন আমরা সেলিব্রেক্স বা এই ধরনের মেডিসিন দিতে চেষ্টা করি। যখন দেখি যে সেটাও সহ্য করতে পারছে না তখন আমরা চলে যাই গাবাপেন্টিন বা এই মেডিসিনের সাইড এফেক্ট রয়েছে, যেমন ঘুম ঘুম ভাব, একটু ডিজিনেস। আমাদের দেশের মানুষরা টলারেটই করতে পারে না, খুব কম, খুব লো ডোজ টলারেট করতে পারে। 100 মিলিগ্রাম, আমার একটা পেশেন্ট ছিলেন, ওনাকে আমি 300 মিলিগ্রাম দিয়েছি শুধু রাতে, উনি 3 দিন উঠতে পারেননি। সুতরাং আমাদের খুব সিনসিয়ার হতে হয় যদি বাংলাদেশের পেশেন্ট হয়। আমার বাংলাদেশের পেশেন্ট তেমন নেই, ওই ফ্যামিলি ফ্রেন্ড যারা বলে তাদের দিতে হয়, এছাড়া আমার কোনো পেশেন্টই নেই বাংলাদেশের। কিন্তু এটা একটা অসুবিধা, এই জন্য আমরা খুব কম মেডিসিন দেই যাতে করে সাইড এফেক্টটা না হয়। যদি দেখি যে গাবাপেন্টিনটা সহ্য করতে পারছে না তখন আমরা লিরিকায় চলে যাই। লিরিকাও যদি দেখি যে সহ্য করতে পারছে না তখন আমরা নরট্রিপটিলাইন এই ধরনের মেডিসিন দেই। কিন্তু এগুলো সবকিছু তো আর পেইনটাকে অতটা কন্ট্রোল করে না, আমাদের কম্বিনেশন মেডিসিন দিতে হয়। যেমন যাকে আমরা খুব সিরিয়াস পেইন হয় তাকে আমরা ট্রামেডল, গাবাপেন্টিন এবং নরট্রিপটিলাইন বা লিরিকা বা
বা সিম্বলটা, এই তিনটা মিক্সড করে একসঙ্গে দিতে চেষ্টা করি। তখন দেখা যায় যে তার পেইনটা কম থাকে, তার ঘুমটা ভালো হয়, তখন সে আস্তে আস্তে হাঁটতে পারে। আর যখনই হাঁটতে পারে তখন তারা ভালো ফিল করে। সবচেয়ে বড় কথা, আমাদের দেশের মানুষদের যেটা হয়, যখন তারা পেইন ফিল করে তারা হাঁটে না, বসে থাকে, হাঁটতে চায় না। কিন্তু আমাদের সবচেয়ে বড় কাজ যেটা করতে হবে, যে আপনার পেইন যতই হোক না কেন হাঁটতে চেষ্টা করুন। দেখবেন হাঁটতে শুরু করলে, যদি আপনি সোফা থাকে বসেন তাহলে আপনার পেইন বেড়ে যাবে, যদি আপনি সফট বিছানায় ঘুমান আপনার পেইন বেড়ে যাবে। সুতরাং সোফায় বসা চলবে না, যার ব্যাক পেইন রয়েছে তাদের হাই চেয়ারে বসতে হবে। যদি হাঁটতে হয়, ওয়াকার নিয়ে হাঁটতে হলেও আপনারা হাঁটতে চেষ্টা করুন, 10 মিনিট সকালে 10 মিনিট বিকেলে। কারণ হাঁটাটাই সবচেয়ে বড় ট্রিটমেন্ট এই পেইনের জন্য বা এই ধরনের ব্যাক পেইনের জন্য। অন্য কোনো ট্রিটমেন্ট তেমন কাজ করে, মানে কাজ করবে, কিন্তু সবকিছুর পরে হাঁটাটাই সবচেয়ে বড় ট্রিটমেন্ট। আর অনেক সময় মাসেল রিল্যাক্সেন্ট দেই, এ ধরনের বিভিন্ন মেডিসিন, ডিপেন্ডস অন পেশেন্ট, সরি, আমরা মেডিসিন দিয়ে থাকি। ধন্যবাদ। B12 ইনজেকশনের কোনো ভূমিকা কি স্পাইনাল স্টেনোসিসের পেইনের ক্ষেত্রে আছে কিনা, এই বিষয়ে কিছু বলবেন কিনা? কোন ইনজেকশন? B12। B12 হলো একটা ভাইটামিনের কোফ্যাক্টর, এই জন্য আমরা এটা দিতে চেষ্টা করি। কারণ যার ঝিঝি ধরে যাচ্ছে, পা অবশ হয়ে যাচ্ছে, তাদের যে আমরা দিয়ে থাকি, তাতে অনেকটা পেইন একটু হেল্প করে, কিন্তু এটা ওভারঅল মানুষকে হেল্প করে। তারা একটু স্ট্রং ফিল করে, মনটাকে একটু রিফ্রেশ করে দেয়, তারা দুর্বল কম ফিল করে, আর তখন ভালো ফিল করলে ভালো লাগে। এই জন্য আমরা প্রায় সবাইকেই দিয়ে থাকি B12 ইনজেকশনটা, যাদের লেভেলটা কম রয়েছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি আজকে আলোচনার শেষে প্রান্তে। তো আমরা স্বল্প সময় চেষ্টা করেছি যে আমাদের স্পাইনাল স্টেনোসিসের পূর্ববর্তী ডিসকাশনের পরে আমরা অনেক কমন কোশ্চেন পেয়েছিলাম আমাদের দর্শকদের কাছ থেকে, এবং অনেকে অনেক কিছু জানতে চেয়েছিলেন। আমরা চেষ্টা করেছি সেই প্রশ্নগুলোর উপর ফোকাস করে আজকে আলোচনাটি করবার। ইনফরমেশন গুলো ফলো করলে আশা করি আপনারা উপকৃত হবেন এবং স্পাইনাল স্টেনোসিসের মতো একটি সিচুয়েশনকে আপনারা কনফিডেন্টলি প্রতিরোধ করতে পারবেন, মোকাবেলা করতে পারবেন। আমাদের সাথে এতক্ষণ সরাসরি সংযুক্ত ছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দেবাশিস মৃধা। ডক্টর মৃধা, আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং মূল্যবান সময়ের জন্য TVN24 এর পক্ষ থেকে আপনার প্রতি রইল বিশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ সবাইকে, অশেষ ধন্যবাদ। সবাই সুন্দর থাকুন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমি সহজ করে বলতে চেষ্টা করেছি, ইংরেজি শব্দগুলোকে বাদ দিতে চেষ্টা করেছি, তারপরেও কিছু কিছু ব্যবহার করতে হয়েছে। আপনারা হয়তো বুঝতে পারবেন। অশেষ ধন্যবাদ আপনাদের, শুভকামনা সকলের জন্য। ধন্যবাদ TVN24 কে, ধন্যবাদ হাফসা, তোমাকে অশেষ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, স্পাইনাল স্টেনোসিস যদিও পেইন বা ঝিঝি ধরা এই ধরনের অনেক কন্টিনিউইং একটি সিচুয়েশন নিয়ে আমাদের জীবনে চলে আসতে পারে, কিন্তু আমরা কিন্তু অবশ্যই মনোবল হারাবো না। আমরা কনফিডেন্টলি ডাক্তারের সাথে সিচুয়েশন গুলো ডিসকাস করবো এবং আমরা জানবো যে এগুলো প্রত্যেকটা সিচুয়েশনেরই কিন্তু আসলে সলিউশন আছে। স্পাইনাল স্টেনোসিস হলে আপনার ডিপ্রেশনে চলে যাওয়ার বা ভেঙে পড়বার আসলে কোনো কারণ নেই। নিয়মগুলো মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলে, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।